এই বিয়ে আমি মানি না, তাই আপনাকেও স্ত্রীর মর্যাদা দেব না, বুঝেছেন? যদি আমার কাছে স্ত্রীর মর্যাদা চাইতে আসেন তাহলে ঠিক আজকের গল্প একদিন তুমিও ভালোবাসবে। প্রথম খণ্ড। ফুলশয্যার রাতে ঘরে সব লণ্ডভণ্ড হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আমি গা ভর্তি গয়না, ভারী লেহেঙ্গা পরে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে আছি। হঠাৎই পুরুষালী চিৎকারে আমি কেঁপে উঠলাম। এই বিয়ে আমি মানি না, তাই আপনাকেও স্ত্রীর মর্যাদা দেব না, বুঝেছেন? যদি আমার কাছে স্ত্রীর মর্যাদা চাইতে আসেন তাহলে ঠিক এই ঘরের মতোই আপনার জীবনটা তছনছ করে দেব আমি। কথাগুলো বলে গটগট করে বেরিয়ে গেলেন তিনি, আমার স্বামী। ও না, তিনি তো আমায় স্ত্রী হিসাবে মানেন না। কিন্তু তাই জন্যে কি আমিও তাকে স্বামী হিসাবে মানব না? না, এমনটা করতে পারবো না আমি। বিয়ে যখন হয়েছে তখন যেমনই হোক আমাকে মানিয়ে নিয়ে চলতে হবে। আদিত্য ব্যানার্জি। সবচেয়ে বিরক্তিকর কারণ আমার জীবনে এই নামটা। আমি দুঃস্বপ্নেও কোনোদিন ভাবিনি এই মানুষটাকে আমার বিয়ে করতে হবে, সারা জীবন কাটাতে হবে। আমি মৌমিতা চৌধুরী। ও সরি, এখন তো আমার বিয়ে হয়ে গেছে। এখন আমার নাম মৌমিতা ব্যানার্জি। ফ্রেশ হয়ে আয়নার সামনে বসে নিজের গয়নাগুলো খুলে রাখছি। উনি যে সেই বেড়ালেন, এখনও আসেনি। অন্যমনস্ক হয়ে কাঁচের চুড়িগুলো খুলছিলাম বলে হাত ফসকে কাঁচের চুড়িগুলো পড়ে গিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। চুড়িগুলোর দিকে তাকিয়ে ভাবছি, ঠিক এইভাবে আমার তিলে তিলে গড়ে তোলা স্বপ্নগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল আজ। কথাটা ভাবতেই একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো আমার। ড্রেসিং টেবিলটা আমার মিসেস চৌধুরী, আপনি ওখান থেকে সরে গেলে খুব ভালো হয়। আমি আয়নার দিকে তাকিয়ে দেখলাম উনি আমার পিছনেই দাঁড়িয়ে আছে, চোখে মুখে বিরক্তির ছাপ। আমি উঠে দাঁড়িয়ে চুড়িগুলো তুলে রেখে ওনার সামনে দাঁড়িয়ে বললাম, আপনি যেমন এই বিয়েতে রাজি ছিলেন না, তেমন আমিও রাজি ছিলাম না। অযথা আমার উপরে চোটপাট করে লাভ হবে না। বিয়েটা যখন হয়েই গেছে তা অস্বীকার করে কি কোনো লাভ আছে? উনি আমার হাতের কবজি শক্ত করে চেপে ধরলেন, আর তার ফলে চুড়িগুলো ভেঙে যেতে লাগলো। আমার হাতে ফুটে গেল কয়েকটা চুড়ির অংশ। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি ব্যথা সহ্য করে। এখনো পর্যন্ত ওনার মুখের দিকে আমি তাকাইনি। এত সাহস ভালো না। আমার সামনে সাহস দেখানোর চেষ্টা করবেন না মিসেস চৌধুরী। তাই জন্যে আপনাকে মিস বলে সম্বোধন করছি। এই বিয়েটা আমি কোনোদিনও মানব না। যেখানে আমার কোনো পছন্দ ছিল না। খুব শীঘ্র আমি এখান থেকে চলে যাব, তখন থাকবেন আপনি আপনার ঘর সংসার নিয়ে। উনি আমার হাত ছেড়ে সোজা ওয়াশরুমে চলে গেলেন। আমার হাত বেয়ে টুপ টুপ করে রক্ত পড়ছে, তাও চোখ দিয়ে জল পড়ার জো নেই আমার। যখন বিয়ে হয়েছিল তখনই বুঝেছিলাম আমার জীবনটা শেষ। উনি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ওয়ার্ড্রোব থেকে ড্রেস বার করে নিয়ে চেঞ্জ করে এসে শুয়ে পড়লেন। আমি এখন স্থির হয়ে ওই একই জায়গায় দাঁড়িয়ে আছি। এসব ন্যাকামি না করলে চলছে না আপনার? রাত বিরেতে মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে শুয়ে পড়ুন। ওনার দিকে ফিরে দেখলাম উনি পাশ ফিরে শুয়ে পড়লেন। কিছু না বলে ওয়াশরুমে গিয়ে চোখ মুখের সাথে হাতটা ধুয়ে নিলাম। রক্তক্ষরণের পরিমাণটা বেশি, কারণ যে জায়গায় উনি চেপে ধরেছিলেন সে জায়গায় হাতের শিরা ছিল। আমি ঘরে এসে চারিদিকে তাকিয়ে দেখলাম একটা সোফা রাখা, সেখানেই গিয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি, আমার শত্রুরও যেন এহেন ফুলশয্যার রাত না হয়। সবার এই রাত নিয়ে কত স্বপ্ন থাকে, সেখানে আমার। কি করে পারলো আমার বাবা মা এভাবে হুট করে আমার বিয়ে ঠিক করে দিতে? একবারও আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলেন না। যাকগে, যা করেছে তা হয়তো ভালোর জন্যেই করেছে। শুনেছি বাবা মা কখনো সন্তানের খারাপের জন্য কিছু করে না। এই কথাটা সত্যি না মিথ্যে তা তো সময় বলবে। সকালে ঘুম ভাঙতেই উঠে বসলাম। ঘরটা ভালোভাবে চোখ বুলিয়ে দেখলাম বিছানা পরিপাটি করে গুছোনো,
অর্থাৎ উনি ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে গেছেন। আমি উঠে দাঁড়াতেই আমার হাতের কাটা জায়গায় একটা ছোট ব্যান্ডেজ চোখে পড়ল। এটা আমার হাতে এলো কি করে? আমি তো রাতে এমনিই শুয়ে পড়েছিলাম। তাহলে কি উনি? নিজেকে নিজেই প্রশ্ন করে উত্তর পেলাম, হ্যাঁ, উনি ছাড়া আর কেই বা ছিল এই ঘরে? দরজা তো বন্ধ ছিল ভিতর থেকে, তাই কেউ আসতে পারবে না। মানুষটা যে কেমন তা বুঝতে একটু সময় লাগবে আমার, কিন্তু উনি তো আমায় সেই সময়টুকু দেবেন না। আর কথা না বাড়িয়ে ফ্রেশ হয়ে নিচে গেলাম। দেখি শাশুড়ি মাকে কোনোভাবে সাহায্য করতে পারি কিনা। শাশুড়ি মাকে উদাসীন হয়ে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে আমি একটু অবাক হলাম। মা, আপনি এভাবে বসে আছেন যে? কোনো সমস্যা হয়েছে? শাশুড়ি মা আমার দিকে করুণভাবে তাকালেন। আমার হাত ধরে ওনার পাশে বসিয়ে বললেন, আমায় ক্ষমা করে দাও বৌমা। আমি ভাবিনি আমরা তোমার জীবনটা এভাবে নষ্ট করে দেব। আমি কিছু বুঝলাম না মা, কি হয়েছে একটু খুলে বলবেন? আদি চলে গেছে আজ সকালে নিজের ইউনিভার্সিটিতে। ও ওখানে হোস্টেল থেকে পড়াশোনা কমপ্লিট করবে। তো শ্বশুরমশাইয়ের কথা শুনে বুঝতে পারলাম গত রাতে উনি যা বলেছিলেন তাই করেছেন। চলে গেছেন অনেক দূরে। নিজের উপর আজ বড্ড বেশি করুণা হচ্ছে আমার। এত সুন্দর ভাগ্য করে জন্মেছি আমি, ভাবতেই অবাক লাগে আমার। আমরা ভেবেছিলাম তোমার সাথে বিয়ে দিলে হয়তো আদি শুধরে যাবে, কিন্তু না, ও আমাদের কোনো কথা না শুনে রাগ দেখিয়ে চলে গেল। এতে আপনাদের দোষ নেই, সবই আমার ভাগ্যের দোষ। এই কথাটা বলে রান্নাঘরে চলে এলাম। বাবা মার জন্যে চা বানিয়ে নিয়ে ওনাদের সামনে রাখলাম। বৌমা, তোমার না ইচ্ছা ছিল ইংরাজি অনার্স করার? সেটা তো যাদবপুর ইউনিভার্সিটি থেকে, তাই না? হ্যাঁ বাবা, কিন্তু হঠাৎ এই প্রশ্ন? আমি তোমায় যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি করে দেব। কী বা করবে তুমি একা ঘরে থেকে? এর থেকে নিজের স্বপ্ন পূরণ করো। বাবার কথা শুনে যেন আমি আকাশের চাঁদ হাতে পেলাম। শত কষ্টের মাঝেও এক চিলতে সুখ খুঁজে পেলাম। এবার আমি আমার স্বপ্নকে আঁকড়ে ধরেই বেঁচে থাকব। সব মেয়ে কি আর স্বামী সোহাগ সমর্থন পাশে পায়? আমিও না হয় সেই সব মেয়েদের দলেই মেনে নিলাম। বাবা, আমি যাদবপুর থেকেই পড়াশোনা করতে চাই। সে কি, কেন? এখান থেকে মানে কলকাতা থেকে তো যাদবপুর বেশি দূর নয়, ট্রেনে গেলে বেশি সময় লাগবে না। না, আসলে আমি ইউনিভার্সিটির কাছাকাছি থেকেই পড়তে চাই। আপনি প্লিজ ওখানে একটা হোস্টেলের ব্যবস্থা করে দিন। আমার কথা শোনার পর শাশুড়ি মাই ইশারা করতে উনি রাজি হয়ে গেলেন। মা হয়তো বুঝতে পেরেছেন আমি কেন ওখানে থেকে পড়াশোনা করতে চাইছি। আসলে এই ঘরে থাকা আমার পক্ষে সম্ভব নয়, কিছুতেই না। আমি দূরে যেতে চাই ওনার থেকে, উনি সম্পর্কিত সব কিছু থেকে। সো বন্ধুরা, গল্প কেমন লাগলো? আশা করছি গল্পটা খুবই ভালো লেগেছে। এটা এই গল্পের প্রথম খণ্ড ছিল। আপনারা যদি অনুরোধ করেন তো এটার দ্বিতীয় ভাগ আমি অবশ্যই আনব। আজকের গল্প আমরা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, আর সাথে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমরা এখানেই সমাপ্ত করছি। টাটা, বাই বাই।